সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের সভার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে। আমি আজকের যে আলোচনার টপিক যে বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে, তার থেকে একটু পেছনে ফিরে তাকাবো যে কেন আজকে আমাদের এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে, বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে হচ্ছে। পটভূমিটা আপনারা সবাই জানেন, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। এবং ওই সময়টাতে আসলে সবাই বুলেটের তোয়াক্কা না করে একদম স্বৈরাচারের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। হাসিনা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না। কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে কারফিউ জারি করে নিজের দেশের নাগরিককে গুম করত, খুন করত, প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল, বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল, প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল, যেখানে কেউ কারো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না। ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে, সেটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। কারণ ওই সময়টাতেই সবাই বলেছিলাম বাংলাদেশ 2.0, অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন, শুধুমাত্র বেগ কিছু জিনিস না। রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। একদম পটভূমিটা যাতে পরিবর্তন হয়, ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয়, যেখানে কেউ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, মেকানিজমগুলো ব্যবহার করে শেখ হাসিনা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে। এবং সেই সময় এই ব্যাপারে ঐকমত্য ছিল। তো এই পটভূমিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন। সেই কমিশনগুলো আমাদের ব্যবস্থাগুলোতে কি পরিবর্তন লাগবে, কি সংস্কার লাগবে, সেটা নিয়ে তারা খতিয়ে দেখবেন। কিন্তু এই যখন কমিশনগুলো ফর্ম হলো, কমিশনের যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না, সেটার কোনো জবাব ছিল না। কমিশনগুলোর এখতিয়ারই ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে, পরামর্শ দিবে, কিন্তু পরামর্শ বাস্তবায়নের এখতিয়ার তাদের নাই। কিন্তু বাস্তবায়নের এখতিয়ার তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না। অনেকগুলো কমিশন হলো, তার মধ্যে মাত্র 6টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো। সেই ঐক্যমত্য কমিশনে যে 6টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা, সেই 6টাও আলোচনা হয় নাই। অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্টগুলো আছে, আনফরচুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ। অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশনগুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে, কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা, বাস্তবায়ন হবে কিনা, সেটা আমরা জানি না। এবং যেটার পেছনে এত শ্রম দেওয়া হলো, ঐক্যমত্য কমিশনে সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন, সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে। তো এই যে একটা ধারাবাহিকতা, যেখানে আমাদের পরিকল্পনা হয়, প্রস্তাবনা আসে, কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না, রূপরেখা থাকে না, এটা খুবই একটা অদ্ভুত অবস্থা। আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য, কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি? আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি, এই দেশে ঘুরতে যাবো, ওই দেশে ঘুরতে যাবো, সেটার বাস্তবায়নের পথরেখা না থাকতে পারে, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না, এটার কি অর্থ? এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না, অনেকবার এরকম কমিশন, টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটা বাস্তবায়ন হয় নাই। 1990 সালে 29টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, যেখানে 250 জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন। আমাদের প্রফেসর ইউনুস তখন সেলফ রিলায়েন্স পলিসি টাস্ক ফোর্সের হেড ছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ ম্যাক্রো ইকোনমিক পলিসি টাস্ক ফোর্সের হেড ছিলেন। তারপরে যে সরকার এসেছিল, সেই 90-এর পরে যে সরকার এসেছিল, তার ওই রিপোর্টগুলির তেমন কোনো সদ্ব্যবহার করেন নাই। আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই শঙ্কাটা কিন্তু থাকে, কারণ আমরা এখনো জানি না যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসছে, যা ঐক্যমত্য কমিশনে আলোচনা হয় নাই, সেটার বাস্তবায়নের রূপরেখা কি। সাধারণত যে কোনো পরিকল্পনা হলে, সংস্কার পরিকল্পনা হলে, যেটা এক্সপেক্টেড, কোন সংস্কার হবে, কিভাবে হবে, কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে বাস্তবায়ন করবে, এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে, এটা সুস্পষ্ট থাকতে হবে, নাহলে তো বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে? যেই বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা অ্যাডিশনাল বার্ডেন। তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো
আশা নাই, এবং এটা আমরা বারবার দেখেছি, 90-এ হতে দেখেছি, বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও হতে দেখেছি। টাস্ক ফোর্সগুলো হয়, কমিশন হয়, রিপোর্ট আসে, কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না, এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশনগুলোর ভঙ্গুর দশা, এটা যে শুধুমাত্র গত 15 বছরের কারণে তা না, তারও আগে থেকে এটা চলে আসছে। এই একই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনদ সেটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম। জুলাই সনদ নিয়ে এত এত ডায়ালগ, এত নেগোসিয়েশন, এত এফোর্ট, সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন, এবং এই পরিবর্তনে আমরা কমিট করছি যে পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করব। তারপরেও বাস্তবায়নের পথরেখা নাই, এবং বাস্তবায়নের পথরেখা না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ সেখানে সই করতে পারেন নাই। আমরা সই করতে চাই, বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথরেখা থাকে, এবং যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে করবে, এবং না করলে কি হবে, এইটা স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে, জুলাই সনদের ক্ষেত্রেও। এখানে কমিশন থেকে একটা প্রস্তাবনা এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয়, তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে, এটা দেখা হবে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেইং হোয়াট উইল হ্যাপেন ইফ দিস ইজ নট ইমপ্লিমেন্টেড। দেয়ার ক্যান বি আদার ওয়েজ, বাট হোয়াট ইজ দি আদার ওয়ে? উই ক্যানট লিভ ইট উইদাউট কনসিকুয়েন্সেস। যদি এটা না হয় তাহলে কি হবে, সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কিভাবে বাস্তবায়ন হয়, কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা আর ফেরত যাব না। অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে। রাজনীতি আগের মতো চলবে না, রাজনীতি পাল্টে গেছে, জনগণ অনেক সচেতন, জনগণ আর প্রতারিত হবে না। নোট অফ ডিসেন্ট নিয়ে শেষ একটা কথা, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। যেমন আর্টিকেল 70 জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল 70 যাতে বাতিল হয়, কিন্তু ঐক্যমতের স্বার্থে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন, অর্থবিল এবং অনাস্থা ভোট। তো এইটা নিয়ে সাফিসিয়েন্ট কনসেনসাস ওখানে হয়েছে, অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে, কেউ যেটা চেয়েছিল সেটা পেয়েছে, সেটা তারপরে ঐক্যমত কমিশনে লিপিবদ্ধ হয়েছে। এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা জনগণের কাছে যাবে, গণভোটে যাবে। এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। সো যেই পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে ঐক্যমত প্রপোজালগুলি এসেছে, সেটার ব্যাপারে মানুষের রায় নেওয়া উচিত। এটাকে আরও যদি কমপ্লিকেট করা হয় যে আমার এইটার পক্ষে একজন ছিল, বিপক্ষে একজন ছিল, এবং প্রপোজালটা আলটিমেটলি এটার বিপক্ষে মানুষ যখন হ্যাঁ না ভোট দিবে, সেটার উত্তরটা কি আসতেছে, মানুষ কি বলতেছে, এটা বোঝা খুবই ডিফিকাল্ট। যাই হোক, সারমর্ম হচ্ছে আমাদের সনদের বাস্তবায়ন প্রয়োজন, এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয়, এটাই একটা দুঃখজনক বিষয়। কিন্তু আমাদের এটাই ট্রেডিশন হয়ে আসছে যে অনেক আলোচনা হয়, অনেক নেগোসিয়েশন হয়, অনেক পেপার্স রেডি হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না। এবার এটার আমরা রিপিটেশন দেখতে চাই না। থ্যাংক ইউ। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ তসলিম জারা আপুকে। আসলে আমরা জাতি হিসাবে ইতিহাসের পট পরিবর্তনে বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে প্রতারিত হয়েছি। 24-এর পর এই বাঙালি জাতি আর প্রতারিত হতে চায় না। ওরা চায় একটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। সামান্তা শারমিন আপুকে মঞ্চে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা যারা অপেক্ষা করছেন, অনেক কষ্ট করে অপেক্ষা করছেন, আর এই যে যেখানে আমরা আজকে অনুষ্ঠানটা সংগঠিত হতে দেখছি, এটা যুবশক্তি তার অফিস হিসেবে ব্যবহার করছেন, এবং যুবশক্তিকে অনেক ধন্যবাদ। এবং যুবশক্তির আজকের আয়োজন দিয়ে কিন্তু বাংলাদেশে অন্যান্য সংগঠনের চেয়ে যুবশক্তি একটা তার যে আলাদা মাত্রা, এটা তারা যোগ করলো। এবং যুবশক্তির যারা কর্তা ব্যক্তি আছেন, যারা নেতৃত্ব আছেন, যারা এই ডিসিশনগুলো নিচ্ছেন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য অবদান রাখা, সেই জায়গা থেকে নেতৃত্বকে অনেক বেশি অভিবাদন, শুভেচ্ছা জানাই। নেতৃত্বরা দেখা গেছে যে তারা দিনরাত পরিশ্রম করছেন এবং
বাংলাদেশে শুধুমাত্র যুবদেরকে যেভাবে ক্যাডার ভিত্তিক সংগঠনে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবে ওই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে তারা একটা ক্রীড়ানক হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। দেখেন, একটা কথা বলে শুরু করি যে আপনারা সবাই সুকুমার রায়কে পড়তেন ছোটবেলায়। সুকুমার রায়ের একটা গল্প আছে, হযবরল, ছোট গল্প। বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা, রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হযবরল বা সুকুমার রায়ের অন্যান্য গল্প খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে শ্রী কাকেশ্বর কুচকুচে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চায় যে কোনো একজনের অ্যাড্রেস কোথায়। তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে, প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবেন। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্রও আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এইগুলো আমরা আলাপ করছি কিনা। দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি, নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে দ্বিমত করতে দেখেছি, এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই, এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন। একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি, একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করলেন। অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এখন উচ্চকক্ষে এখন আসেন যে উচ্চকক্ষে কি কি হবে। সেই জায়গায় উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষে আলাপ হতে হবে। এখন দ্বিকক্ষে যদি পিআর থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষের পিআর হওয়ার কারণেই বিরোধী দলে যারা সিলেক্টেড হবে, ইলেক্টেড হবেন, তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন, তারা গোপনে এগুলো করতে পারবেন না। অন্যদিকে দেখেন, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে, এটা কিন্তু সবাই একমত হয়েছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। দুদকের চেয়ারম্যান, কমিশনার এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, যেটা বলা আছে সংবিধানে, এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তারা নিয়োগ দিতে চান। একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। তো এই জিনিসগুলো হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট। এখন এই বিষয়গুলা কোনটা আসলে, একই সাথে আরেকটা জিনিস বলি যে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে, চেয়ারম্যান যে নিয়োগ হবে সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক, এটা আমরা চাই, কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন দেখেন, বিএনপির আরেকজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাশ করে আসেন, বাকিটা আমরা দেখব। তাহলে এখন খুব পরিষ্কার না, সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিক থেকে উনি দেখবেন, এটা তো খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে। এবং এই ঘটনার কারণে আজকে যে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণঅভ্যুত্থান এই পর্যন্ত চলে আসলো, এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে, দলীয় নিয়োগ করা হয়েছে, এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল। তো এই যে বিষয়গুলো, এইগুলোতে আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই, নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এবং একই সাথে এখানে 270 দিন
270 দিনে তারা এগুলো করতে পারবেন না। 270 দিন মানে 9 মাস, দিনের হিসাবে বললে বোঝা যায় না। 9 মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন, তার মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না, কারণ তারা চান না এটা সফল হোক। এই যে বিষয়গুলো, এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এটাই তারা চান না। তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে। একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিয়ে আমরা সংগঠন গুছিয়েছি, কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতার লড়াই করার জন্য আমরা ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আক্তার হোসেন, শান্তভাবে কথা বলেন বলে এই লড়াইটা বোঝা যায় না। কিন্তু আপনারা এও দেখেছেন ঐক্যমত্য কমিশনে প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত, কতদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল। তার মানে পরিষ্কারভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো। এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার, এই ষড়যন্ত্রগুলো। তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। দেখেন যে কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে চাচ্ছেন, এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এই দ্বারাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সামান্তা সামিন আপুকে। আসলে আমরা জাতি হিসেবে আমাদের ভাগ্যের পরিবর্তন কখনো হয়নি। দেখেন এখন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি। একদল এই জনমানুষের ম্যান্ডেটের নামে যে প্রতারণা করতে চাচ্ছিল তারাই না ভোটের প্রচারণা দিচ্ছে, আরেক দল এই না ভোটের প্রচারণার ফলে নির্বাচন পিছাতে পারে তার সেলিব্রেশন করছে। তো এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আসলে এনসিপি ছাড়া দ্বিতীয় কোনো অপশন যে নেই, এটা আস্তে আস্তে প্রতীয়মান হবে জাতির কাছে। তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাইকে। অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই, আহ্বায়ক জাতীয় যুব শক্তি। উপস্থিতি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় যুব শক্তি কর্তৃক আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। একটা রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুহূর্ত সেটি হলো ক্ষমতার পালাবদলের যে মুহূর্ত সেটি, এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সেই মুহূর্তেই বর্তমানে পার করছে। ক্ষমতার পালাবদলের যে মুহূর্ত, সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে প্রতিষ্ঠান অবতীর্ণ থাকে তার নাম নির্বাচন কমিশন। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে
আমরা বারবার করে বলেছি যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করে ফেলা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা আমাদের জন্য অনেক জরুরি। যদি আমরা সেই আওয়ামী লীগের সেটআপকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আওয়ামী লীগের রেখে যাওয়া সিস্টেমকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কোনো প্রতিষ্ঠানই আসলে তার জায়গা থেকে প্রাতিষ্ঠানিক যে সেবা সেটি জনগণের জন্য নিশ্চিত করতে পারবেন না। কিন্তু আমাদের সেই দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে কোনো ধরনের সংস্কার ছাড়াই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হলো। লক্ষ্য করুন, বাংলাদেশে এখন পর্যন্ত 14 জন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে জিয়াউর রহমানের আমল, আমরা দেখেছি যে প্রথম 28 বছর কোনো ধরনের আমলাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। 14 জনের মধ্যে 8 জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ছিলেন বিচারপতি, এবং 6 জন বর্তমান যিনি আছেন তিনি সহ মোট 6 জন হচ্ছেন সাবেক আমলা বা সচিব। লক্ষ্য করুন, বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক আমলাকে নিয়োগ দেওয়ার যে ট্রেডিশন বা প্র্যাকটিস, এটি শুরু করেছিল সর্বপ্রথম আওয়ামী লীগ 2000 সালে। তারা এম এ সাইদ নামক এক ব্যক্তিকে, সাবেক আমলাকে তারা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখছি 2007 সালে 111 যে সরকার ছিল, তারা এসে এটিএম শামসুল হুদা যিনি সাবেক সচিব ছিলেন তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তারা সেখানে নিয়োগ প্রদান করেন। এবং শামসুল হুদায় কিরকম নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের জানা। এর পরবর্তী সময়ে যারা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, রাকিব উদ্দিন আহমেদ, নুরুল হুদা, কাজী আউয়াল, তাদের ভূমিকাটা কি ছিল সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে মোট 6 জন আমলা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং বর্তমান যিনি আছেন তিনি সহ। এবং তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা কিভাবে পালন করেন সেটি কিন্তু ইতিহাস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা আমলা হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, তারা মস্তক অবনত অবস্থায় সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ব্যতীত তারা তাদের জায়গা থেকে জাতির জন্য কোনো কিছু উপহার দিতে পারেন না। এবং আমরা মনে করি যে বর্তমান যিনি নির্বাচন কমিশনার হিসেবে যিনি আছেন, প্রধান নির্বাচন কমিশনার, তিনি আসলে জাতিকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো সক্ষম নন, এবং তিনি সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শুরু থেকে প্রচেষ্টা চালিয়ে এসেছেন। এখন পর্যন্ত তার প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা জুলাই সনদের জন্য যখন জুলাই পদযাত্রা আয়োজন করলাম সারা দেশব্যাপী জুলাই মাসে, তখন কিন্তু আমরা বলেছি যে শাপলা হিসেবে আমাদের প্রতীকটা চাই। দেখুন, আমরা শাপলা প্রতীক চেয়েছি, তারা বলেছে যে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি? ব্যাখ্যা দিব না, কোনো জবাবদিহি করব না। অর্থাৎ একটা জমিদারি কায়েম করেছে নির্বাচন কমিশন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি আচরণ দেখিয়েছে, তা বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেনি জনগণের সামনে। এবং আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশনের এই জমিদারি আচরণ অগ্রহণযোগ্য, এটি কোনোভাবেই আমরা মানব না। এবং আমরা শুরুতে যেটি বলেছিলাম যে শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা এবং প্রতীক। এবং আমরা এখন পর্যন্ত আমরা আমাদের সেই দাবিতে এক রয়েছি। শাপলার গলি দিলে হবে না, ফুল দিও গলি দিও, আমরা বলছি গলি দিলে হবে না, অবশ্যই শাপলা দিতে হবে আমাদেরকে। শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা। শাপলা বাদে এনসিপি অন্য কোনো মার্কা মানবে না, মেনে নেওয়া হবে না। এবং শাপলা প্রতীকের ব্যাপারে আমরা দেখেছি জনগণ আমাদের সাথে আছে, এবং আমরা অধিকার, আমাদের যে রাজপথ, সেই রাজপথে আন্দোলনের মাধ্যমে হলেও আমরা আমাদের সেই অধিকার এবং আমাদের যে দাবি, সেই দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা আগেই বলেছি, জুলাই সনদ এটি কোনো কাগজে কলম নয়, বরং এই জুলাই সনদ আমাদের নতুন বাংলাদেশের রাষ্ট্রগল্প। এই রাষ্ট্রগল্পকে অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা বড় কিছু দলের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটিকে একটি 3 জোটের কাগজে কলমের রূপরেখা হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে তারা তোড়জোড় করছেন। আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 2000 প্রাণের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জুলাই সনদ আমাদের জন্য জরুরি। এবং আমরা আমাদের যে কোনো মূল্যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু সেই বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ন্যস্ত রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি,
জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাবনা আপনাদেরকে দেয়া হয়েছে, আপনারা সেটি অবিলম্বে সেই আদেশটি জারি করুন। এবং জনগণ আপনাদের সাথে রয়েছে, কারণ জনগণ জানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যখন তারা তাদের দাবির যৌক্তিকতা উপস্থাপন করতে পারে না, তখন তারা জনগণের অজুহাত দেয়। তখন বলে যে জনগণ এটি মেনে নেবে না, জনগণ এটি মেনে নেবে না। জনগণ অবশ্যই মানবে। এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ, এটি জনগণের আদেশ, এবং সেই আদেশ বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমরা মনে করি এনসিপি জনতার দল এবং জুলাই সনদ নিয়ে তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, এটি প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এবং তরুণরা যে তারুণ্যের জাগরণ বাংলাদেশে ঘটেছে, সেই তারুণ্যের জাগরণ এনসিপির মাধ্যমে সারা বাংলাদেশে অব্যাহত থাকবে। আমরা মনে করি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি কিছু দল নব্য এরশাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা একদিন বলে এক কথা, পরের দিন বলে আরেক কথা। জুলাই সনদে স্বাক্ষর করব না, আবার পরের দিন তারা করছে। আবার একদল বলছে যে আমরা গণভোট চাই, কিন্তু কখন চাই? যখন নির্বাচন হবে সেই দিন আমরা গণভোট চাই। কিন্তু এখন পর্যন্ত কি আপনারা দেখেছেন যে বিএনপির কাছ থেকে তারা এখন পর্যন্ত কি জনগণের কাছে জিনিসটা স্পষ্ট করতে পেরেছে? নির্বাচন কমিশনকে গিয়ে কি তারা বলেছে যে নির্বাচন কমিশন আপনারা প্রস্তুত হন যেন ভোটের দিন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট প্রয়োজন সেটির আয়োজন করুন? অর্থাৎ তারা মুখে বলছে এক কথা যে নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন তারা সেই গণভোট চায়, কিন্তু আদতে তাদের কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। আমরা দেখছি বিএনপি দিন গুনছে কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। আমরা বলছি যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয়, তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোন ধরনের তফসিল ঘোষণা করা হবে না, এবং তরুণরা সেই তফসিল ঘোষণা করতে দিবে না। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যদি এই বাংলাদেশের মধ্যে আমরা আর কাউকে হাসিনার মতো এই বাংলাদেশকে নিয়ে খেলতে দেব না। আমরা রাজপথে তার দাঁত ভাঙা জবাব দিব। এই যে তারুণ্য, যুব সমাজ, তারা রাজনীতি নিয়ে আজ সচেতন। আগে গত 16 বছর ধরে কিন্তু শেখ হাসিনা এই যুব প্রজন্মকে, তরুণ প্রজন্মকে সে রাজনৈতিক ভাবে বিমুখ করে রেখেছিল। কিন্তু আমরা বলছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে তরুণ প্রজন্ম, যুব সমাজ, তারা রাজনৈতিক ভাবে সচেতন। তারা জুলাই সনদ অবশ্যই আদায় করবে, তারা জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করবে এবং অবশ্যই গণভোট নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাইকে। ধন্যবাদ পিছনের আমাদের সংগ্রামী ভাইদেরকে অনেক ধন্যবাদ। তো একটা রাষ্ট্রযন্ত্র যারা আমাদের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে, যারা আসলে নির্ধারণ করে আগামী সরকার কি হবে, যারা আসলে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়, সে একটা রাষ্ট্রযন্ত্রের এই নির্লজ্জ বেহায়াপনা আমরা কিন্তু বারবার দেখতেছি। আমরা বারবার বলতেছি আপনারা যত চাপের মুখে বা যার মুখেই হোক, আপনি যেভাবেই হোক, আপনি গ্যাজেটে যে শাপলা কলি আনলেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা যদি গেজেটে কলি আনতে পারি, আমরা কলি থেকে ফুল ফোটাতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই জাতীয় নাগরিক পার্টির মার্কা শাপলা হবে, শাপলা ছাড়া অন্য কোনো মার্কা আমরা নিব না, আমরা গ্রহণযোগ্য মার্কা হিসাবে আমাদের দলের কাছে আসবে না। আমরা বারবারই বলতেছি আমাদের জাতীয় নাগরিক পার্টি সবসময় জনমানুষের রাজনীতি করে আসছে। আমরা ক্ষমতার মসনদ থেকে জনতার রাজপথকে প্রাধান্য দিয়েছি। এই জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা ওখানে স্বাক্ষর করিনি। আমরা বারবার বলতে চাচ্ছি, আমরা আপোষের পাপোষ হতে চাইনি, আমরা জনমানুষের রাজনীতি করতে এসেছি বাংলাদেশে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষই আমাদের পক্ষে রায় দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে আসীন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এখন বক্তব্য রাখবেন। নাসির উদ্দিন পাটোয়ারি।
আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, আশা করি ভালো আছেন। আপনারা, অনেক গরম লাগতেছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আমরা গরিব পার্টি, আমরা আমাদের অফিসে একটা এসিও লাগাইতে পারি নাই। অনেকে কিংস পার্টির বলে তাদেরকে এখানে এসে মানে বসিয়ে রাখা উচিত তাদেরকে। আচ্ছা, প্রথমত দেশবাসী একটা অস্থির অবস্থার মধ্যে আছে, উৎকণ্ঠ অবস্থায় আছে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশে বিভেদের সুর দেখতে পাচ্ছি, অনৈক্যর সুর দেখতে পাচ্ছি। এই বিভেদ এবং অনৈক্য উচকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি, সেটা হলো বিএনপি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে, সেটা হলো বিএনপি। দেশবাসী উৎকণ্ঠ থেকে মুক্তির জন্য গণ অভ্যুত্থানের সরকার প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছেন। আমাদের আবেদন থাকবে প্রধান উপদেষ্টার নিকট যে আপনি কনসেনসাস কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশমালা দিয়েছে, সেটা দ্রুত আদেশ জারি করুন। এবং আজকে আমরা এখানে যুবশক্তির ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, যুবশক্তি প্রেসিডেন্ট উপস্থিত আছেন। তাহলে এই আদেশ দ্রুত সময়ে জারি করার জন্য বাংলাদেশে আমাদের এনসিপি নয়, একমাত্র যুবশক্তি যথেষ্ট। এবং যুবশক্তিকে বলবো, বাংলাদেশে জনগণের এই আদেশ বুঝে নেওয়ার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, যাতে কোনো অনৈক্য সৃষ্টিকারী, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারী, যারা বাংলাদেশে সৃষ্টি করার পায় তারা করছে, তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে যুব সমাজের রক্তের উপর দিয়ে তাদেরকে যেতে হবে। আপনি আজকে গতকালকে মির্জা ফখরুল বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়ে, সালাউদ্দিন সাহেবও বলেছেন। বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে, আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গা হলো তারা ভেটো দিয়েছে, অথচ তারা একটা সময় এটা চেয়েছিল। বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থায়, তাদের চাকরি দরকার। পিএসসি তে একটি নিরপেক্ষ কমিশন হবে, পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে, এবং এটা ছাত্র সমাজের দাবি। আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে, জমি বিক্রি করে, এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান, সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না, আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে। এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আঁচড় বসাতে চায়, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন। বাংলাদেশে সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল। এই জন্য তারা অ্যান্টি কারাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না, কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায়, এই জন্য তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের ভণ্ডামি নমুনাগুলো দেখেন। আপার হাউসে হলো ভাইয়াকে জবাবদিহিতা করা হবে যে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না।
এজন্য যাতে রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায়, সেই জন্য আপার হাউজের কথা উঠেছে। কিন্তু বিএনপি সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না, কিন্তু জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে, সেগুলোর উপরে আপনারা কোনো আঁচড় বসাতে আসবেন না। কারণ এটা জনগণের হক। জনগণের হক, এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে। নতুন কথা তারা নিয়ে এসেছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার হলো, এখতিয়ার নাকি ডক্টর ইউনূসের নাই। তাহলে তারা কি গণঅভ্যুত্থানকে অস্বীকার করতেছে? 90-এ ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল, বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল। 25 সালে এসে তারা আর এটা পারবে না, কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ। আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে অতি সত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়, তাহলে সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে, আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা, বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই, কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে। লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে তারা। বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না। এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে। আমরা বলি যে চুপ্পুর সেই কোনো বৈধতা নাই একজন খুনি যে সে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে। যখন চুপ্পুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল, তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও। সময় তো দেওয়া হয়েছে, আপনি কেন চুপ্পুকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখনো? এজন্য আমরা বলবো চুপ্পু প্রশ্নে জনগণ এবং আর্মিকে কেউ যাতে মুখোমুখি দাঁড় না করায়। যদি চুপ্পুকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয়, তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে। আগে গণভবনে গিয়েছিল, নতুন করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয়, তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন, এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে। জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি? আমি যে বিষয়টি আপনাদেরকে লাস্ট বলতে চাই, এই যে নোট অফ চিটিং, এই যে নোট অফ চিটিং, এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন, নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হলো জামায়াতের অবস্থান নিয়ে। বাংলাদেশের জামাত একটা বাইট দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো,
যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই, প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই, আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে 300 সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না। আমরা আগেও বলেছি, গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয়যুক্ত হবে, এটা তো জামায়াত ইসলামের জয় হবে না। এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন, নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন, এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন। আর তাদের কাছে নতুন করে একটি ভর চেপেছে তাদের উপরে। তারা জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির অ্যান্টি, বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট ভাগাভাগি করতেছে, এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউসের পিয়ার, বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট। এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন করতে চায়। কোথায় ডিসি নিয়োগ দিবে, কোথায় এসপি নিয়োগ দিবে। জাতি যখন সংকটে, এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে। না, আমরা এনসিপির পক্ষ থেকে বলবো, আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি, পক্ষে দাঁড়াচ্ছি। আমাদের কাছে গডফাদার নাই, আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক, কিছু আলেম ওলামা, কিছু নারী, বাংলাদেশের হিন্দু সমাজ। আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ, যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই। এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে, সঠিক জায়গায় কথা বলুন, বেজায়গায় কথা বলিয়েন না। 71-ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, 24-ও এসে এখন মাথায় ভূত চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো, গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কিভাবে জারি করা যায়, ডক্টর ইউনূস শহীদ মিনারে কখন এসে জারি করবেন, সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি, জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে, আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন, আপনারা বিচার করবেন, পুরো বাংলাদেশ বিচার করবে। আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে। কই, আমি তো হলাম না কোনো গাড়ির মালিক, বাড়ির মালিক, লক্ষ কোটি টাকার মালিক। এখানে তো একজন মানুষ যারা রয়েছেন, একজনও তো কোনো লক্ষ কোটি টাকা মালিক হয় নাই। এইসব প্রোপাগান্ডা সেল বাংলাদেশে বন্ধ করতে হবে। এগুলো ইটালির হিটলার করেছিল। এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে, জনগণকে বিভ্রান্ত করেছিল। জার্মানির মধ্যে এগুলো হয়েছিল, মুসলিনও করেছিল ইটালির মধ্যে। আমি তারপরে কিছু কোশ্চেন নিব। ইতিমধ্যে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন, আমরা যে আপনাদের কাছে বলে এসেছি, আপনারা যে নতুন নতুন তালিকা বানান, সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান? তারা আমাদেরকে সেই সদুত্তর দেয়নি। তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোড়া আবার একটা তারা তালিকা বানিয়েছে। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন।
শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তোবা আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। প্রিয় সাংবাদিক বৃন্দ, এখন আমি প্রশ্নোত্তর সেশনে যাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, তারপরে আমাদের আলোচনাটা শেষ করব। ধন্যবাদ। জুলাই সনদে সরকার যদি বিলটা জনগণের সামনে উন্মুক্ত করে তাহলে আমরা সেই দিনে হলো জুলাই সনদে সাইন করে দিব। সরকার যদি জনগণের সামনে বিল প্রকাশ করে, যে আদেশটা হবে সে আদেশের কপি জনগণের সামনে উন্মুক্ত করুক। জনগণ এটা দেখবে, দেখে বিচার করবে, তারপরে আমরা সাইন করব। আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো সাইন করতে চাই না। তারা ডেট বাড়াতে পারে, আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না। ঐক্যমত কমিশন একটা ডেট দিয়েছে, আমরা তাদের কাছে আবেদন রাখবো এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন, এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন। আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দিব। ধন্যবাদ সকলকে। নভেম্বরে গণভোট হতে হবে, কিন্তু নভেম্বরে যে গণভোট জামায়াত যে দাবিতে বলছে, আমরা মনে করি জামায়াত একটা সিট বার্গেনের জন্য করতেছে, তারা জাতিকে ধোঁকা দিচ্ছে। এই জন্য বলবো তাদের অন্তরের কথা মানুষকে একটু বলার জন্য। এমনি জামায়াত একটি মুনাফিকি দল বলে বাংলাদেশে একটি কথা প্রচলিত রয়েছে, আমরা সেটা এখন বলতে চাই না, কারণ তারা অনেক ভদ্র ব্যবহার আচরণ বাংলাদেশের সামনে করা শুরু করেছে। কিন্তু তাদের সাথে আরেকটু মুখ খুলে কথা বলতে হবে। এটা মানুষও বুঝতে পায় না জামাত কি বলে, ভিতরে এক কথা বাহিরে এক কথা। জন্য আমরা বলবো তাদেরকে আরো জাতির সামনে সুস্পষ্ট হওয়ার আহ্বান জানাবো তাদেরকে।